একটু সাউন্ডটা চেক করবে। চয়ন, ওয়েলকাম স্বাগতা। আর কি বলবো তোমাদের, সেইটুকু একটু ভালো করে পড়বে। আমি কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। কন্টেন্টের মধ্যে যেটুকু লেখা আছে সেই লেখা জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে। আশা করি তার মধ্যে থেকেই কোয়েশ্চেন থাকবে। এবং বেসিক্যালি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটি ইনফরমেটিভ চ্যাপ্টার নয়। এই চ্যাপ্টারটা টোটালি কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, একটু বুঝতে হবে ভিতর থেকে। তো সেই কারণে ক্লাসের প্রথম থেকে লাস্ট অব্দি থাকবে, না হলে কিন্তু বিভিন্ন জায়গা ল্যাগ থেকে যাবে। হ্যাঁ, কারণ এইখানে যে কন্টেন্ট গুলো আমি দেবো, কন্টেন্ট একটার সাথে আরেকটা খুব ভালোভাবে কানেক্টেড। ঠিক আছে, একটা বন্ডিং না বুঝতে পারলে আরেকটা বন্ডিং ঠিকঠাক ভাবে বোঝা যাবে না। তো তোমরা হয়তো বইতে অত ডিটেলসে পাবে না, তো সেই কারণেই তোমাদের এই কন্টেন্টটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এক মিনিট দাঁড়াও। এটা যদি তোমরা চাও প্রিন্ট আউটও বার করে নিতে পারো। এইটা সবাই দেখতে পাচ্ছ? এটা সবাই পাচ্ছ দেখতে? স্লাইড ক্লিয়ার, আপলোডেড? ওয়েলকাম আক্রম। বেশ, এখানে পুরো ছবি দিয়ে জিনিসগুলোকে লেখা আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা ভালো করে দেখে নেবে। হ্যাঁ, পরীক্ষায় এর মধ্যে থেকেই কোয়েশ্চেন থাকে। একবার রিফ্রেশ করে দাও, ইন্টারনেট প্রবলেম হতে পারে, একবার রিফ্রেশ করে দাও। ঠিক আছে, অনেক কিছু এর মধ্যে দেওয়া। তো আমি আস্তে আস্তে এক এক করে আমি টপিক ডিসকাশনে আসছি। তো প্রথম কথা যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং বা বন্ডিং জিনিসটা আমরা কি, বা বন্ডিং বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। দেখো বলছে, প্রথম লাইনটা দেখো কি লেখা আছে, যে দ্য ফোর্স দ্যাট হোল্ডস টুগেদার দ্য ডিফারেন্ট অ্যাটমস ইন এ মলিকুলস। একটা মলিকুলস কি দিয়ে তৈরি যদি বলে, একবার রিফ্রেশ করে নাও, নাইলে আরেকবার ঢোকো। ওয়েলকাম মৃত্যুঞ্জয়, ওয়েলকাম সন্তু। তো দ্য ফোর্স দ্যাট হোল্ডস টুগেদার ডিফারেন্ট অ্যাটম ইন এ মলিকুল। একটা মলিকুলের মধ্যে আমরা জানি ইনফাইনাইট নাম্বারের অ্যাটম থাকে। তো সেই অ্যাটম বা পরমাণুগুলোকে যে ফোর্স দিয়ে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন আছে, এই ফিলিংসটা বোঝানো হয়, সেই জিনিসটাকে আমরা নর্মালি কেমিক্যাল বন্ড বলে থাকি। বন্ডিং কথাটার মানে যদি তোমাকে এক লাইনে জিজ্ঞেস করে, মাথায় রাখবে যে বন্ড ইজ ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা লাস্ট লাইনে দেওয়া আছে। এনি কেমিক্যাল বন্ড বা এ বন্ড ইজ এ ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট হোল্ডস টু অ্যাটম অর এলিমেন্ট টুগেদার। দুটো অ্যাটমকে টেনে রাখার জন্য যে ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বন্ড বলি। যেমন আমরা মানুষের ক্ষেত্রে কথা যদি এরকম ভাবে বলি যে একজনের সাথে আমার খুব খাতির বা একজনের সাথে আমার খুব ভাব, তো আমরা সচরাচর এই কথাটা বলে থাকি যে ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো। তাই তো, আমরা সচরাচর এই কথাটা বলি যে ওর সাথে আমার বন্ডিং খুব ভালো। এই যে বন্ডিং কথাটা বললাম, বন্ডিং মানে কি, এটা রিয়েলি এক্সিস্ট করে না। মাথায় রাখবে, এটা রিয়েলি এক্সিস্ট করে না, এটা একটা ফিলিংস টাইপের। কি ফিলিংস না, আমার পাশে একজন আছে, তো মলিকুলস এর মধ্যে যে অ্যাটম গুলো আছে, সেই অ্যাটম গুলো কি ফিল করবে, সেই অ্যাটম গুলো ফিল করবে এরকম যে আমার পাশে আরেকজন আছে। ওকে, ও ফিল করবে আমার পাশে এও আছে, এও আছে। তো এদের মধ্যে যে একটা টান, এই টানটাকেই বেসিক্যালি বন্ডিং বলা হয়। ঠিক তো, বন্ড মানে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। অন্য রকম ল্যাঙ্গুয়েজে এটা থাকতে পারে, দ্যাট ইজ এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন বলা হয়। এই জিনিসটাকে আরেকটা টার্ম বলা হয়, তাকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক কথাটার মানে হচ্ছে বাংলাতে বললে স্থির তাড়িতিক। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন মানে ইলেকট্রনের রেসপন্সিবিলিটি, বা এই যে অ্যাটম বলছি, অ্যাটম গুলোর মধ্যে যে টান বলছি, যদি আরো ডেপথে ঢুকি বা আরেকটু যদি প্রিসাইসলি বলার চেষ্টা করি, তাহলে বলতে হবে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলো নিজেদের সাথে একটা টান ফিল করে। এবং একটা অ্যাটমের নিউক্লিয়াসের সাথে আরেকটা অ্যাটমের নিউক্লিয়াসে একটা অ্যাট্রাকশন বা ইন্টারঅ্যাকশন ফিল হয়, সেই জিনিসটাকে আমরা নরমালি বন্ডিং বলে থাকি।
আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে যে একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য হুইচ টাইপ অফ ফান্ডামেন্টাল পার্টিকেল ইজ রেসপন্সিবল, কে জানো বলো? যে কোনো কেমিক্যাল রিয়াকশনের জন্য ইলেকট্রন, প্রোটন নাকি নিউট্রন, কোনটা রেসপন্সিবল মানে হয় মেইনলি? ফার্স্ট উত্তর দাও। যেটা আমার অ্যাটমিক তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল হয়, দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোনটা রেসপন্সিবল মেইনলি? দ্যাট ইজ ইলেকট্রন। আমরা কি জানি ইলেকট্রন নরমালি কোথায় থাকে? ইলেকট্রন হচ্ছে অরবিটে ঘুরে, আর নিউক্লিয়াসের মধ্যে সকল প্রোটন এবং নিউট্রন থাকে। তো প্রোটন এবং নিউট্রনের মধ্যে নিউট্রন চার্জলেস, প্রোটনের পজিটিভ চার্জ, তো সেই কারণে আমার নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের যে চার্জ হয় সেই চার্জটা আমার পজিটিভ হয়, এবং বাইরে যে ভ্যালেন্স শেল গুলোতে যে ইলেকট্রন গুলো রোটেট করছে, সেই ইলেকট্রন রোটেশনের জন্য আমার ইলেকট্রন গুলো তাড়াতাড়ি আমার বেরোতে পারে একটা অরবিট থেকে, এবং একটা অরবিট থেকে বেরিয়ে আরেকটা অরবিটে সেটা ট্রান্সফার হতে পারে, বা একটা অ্যাটমের অরবিট থেকে বেরিয়ে আরেকটা অ্যাটমের অরবিটে সে যেতে পারে। তো সেই জন্য বলা হয় যে কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা ফান্ডামেন্টাল পার্টিকেল হিসেবে যে রেসপন্সিবল, দ্যাট ইজ ইলেকট্রন। একদম। আচ্ছা, তো এটা গেল, ভালো কথা বুঝলাম। তো ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা হোল্ড করে দুটো অ্যাটমকে বা এলিমেন্টকে নিজেদের মধ্যে বজায় রাখার জন্য, তাদের আমরা বন্ডিং বলি। ঠিক আছে, এবার দেখো এই কেমিক্যাল বন্ডিং এর অনেক রকম ভাগ আছে। ঠিক আছে, অনেক ভাবে, অনেক রকম বা অনেক পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ গুড ইভিনিং, অনেক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই জিনিসটাকে দেখতে পারি। তো প্রথম পয়েন্ট অফ ভিউতে আমি চলে যাচ্ছি। সাপোজ আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। দেখো আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কি বলছে, যে বন্ড ইজ ফর্মড বাই দ্য কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম ওয়ান অ্যাটম টু আদার অ্যাটম, ইটস কল্ড আয়নিক বন্ড। তো আয়নিকের আরেকটা নাম, যেটা নাম সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট নাম বলা হয়। ইলেকট্রনের সামথিং রেসপন্সিবিলিটি আছে, এবং এখানে কি হবে, কমপ্লিট ট্রান্সফার। ফোর্স অফ অ্যাট্রাকশনটাই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক, ওই ইলেকট্রন থেকে ইলেকট্রোটার্মটা এসছে, এবং যেহেতু এই অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রন রেসপন্সিবল, সেহেতু একে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন বলা হয়। ওকে, দুটো কথা টার্মিনোলজি আমার সেম। আচ্ছা, এই যে আয়নিক বন্ড বলছি, এই আয়নিক বন্ডের জন্য আমার টার্গেটেড যে জায়গাটা আমার ধরতে হবে, সেই টার্গেটেড জায়গাটা হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। এই ট্রান্সফার কথাটাকে আমি বলছি। এবার সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল বলি, একটা এক্সাম্পল বললে এইরকম ভাবে আমি ধরো বলছি। সাপোজ এখানে আমার কাছে সোডিয়াম ক্লোরাইড আছে, NaCl। ওকে, আমার কাছে NaCl আছে। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে করেসপন্ডিং দুটো অ্যাটম আমার ঢুকে, তো দুটো অ্যাটম ঢুকে মিন্স হচ্ছে একটা সোডিয়াম প্লাস তৈরি হবে, একটা ক্লোরিন মাইনাস তৈরি হয়, আমরা এটা জানি। তো প্লাস মাইনাসের কথাটা নর্মালি এখন ভুলে যাও। ভুলে গেলে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে একটার মধ্যে সোডিয়াম অ্যাটম ঢুকে, একটার মধ্যে ক্লোরিন অ্যাটম ঢুকে, রাইট? এবার কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সোডিয়ামের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি বা ইলেকট্রন বিন্যাস, তখন দেখা যাবে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তার মানে তার পরমাণু ক্রমাঙ্ক 11। তো 11 পরমাণু ক্রমাঙ্কের জন্য যেটা হয়, তার মধ্যে প্রোটন 11 থাকে। যেহেতু এটা চার্জ লেস, তো সেই কারণে যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন। এবার যদি এই ইলেকট্রন গুলোকে আমি কে, এল, এম এরকম শেলে যদি সাজাই, তাহলে K2 হবে, LM হবে, সরি L8 হবে, M1 হবে। 8 আর 2 10, আর একে 11। এই যে শেলটা আছে, যেটা আউটার মোস্ট, সেটাকে আমরা ভ্যালেন্স শেল নরমালি বলে থাকি। এগুলো হচ্ছে টার্ম। তো একইভাবে যদি আমি ক্লোরিনকে সাজানোর চেষ্টা করি, ক্লোরিনকে সাজানোর চেষ্টা করলে কি হবে, ক্লোরিন 17, 17 মানে হচ্ছে K2, L8 এবং M7। ওকে, এটার ভ্যালেন্স শেলে তোমার কটা করে ইলেকট্রন আছে? 7টা করে ইলেকট্রন আছে। এবার তোমার কাজ কি? কাজ হচ্ছে সোডিয়ামের যেটা লাস্টে, সেই লাস্টে আমি একটা ইলেকট্রনকে আঁকছি। ভেতরে কতগুলো আছে আমার দেখার দরকার নেই, এগুলো আমি দেখবো না। এটার ক্ষেত্রেও এইগুলোকে আমি দেখবো না। আমি কাকে দেখবো? আমি বাইরের দুটোকে দেখবো। সোডিয়ামের ক্ষেত্রে যেটা একটা, ক্লোরিনের ক্ষেত্রে 7টা। তো সাপোজ ধরো এখানে আমি ক্লোরিন আঁকছি, ক্লোরিনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 এইরকম আমি আঁকলাম। এবার একটা কথা একটু আমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রন গুলো সবসময় পেয়ারে থাকে। ওকে, এই যে পেয়ার কথাটা বলছি, ইলেকট্রন সবসময় পেয়ারে থাকে, এবং পেয়ারে থাকার জন্য এখানে 7টার মধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে দুটো দুটো করে একটা পেয়ার থাকবে, মানে 2 2 2 6 হলো, একটা আনপেয়ার অবস্থায় থাকবে। আচ্ছা, এখানে কি আছে? এখানে একটা কথা বলা হয়, সেই কথাটা হচ্ছে অক্টেভ বা অক্টেট রুল। অক্টেট রুল এরকম বলা হয়। অক্টেট কথাটার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে নিউমেরিক্যাল ডিজিট তুমি কত দেখতে পাচ্ছ, অক্টেট কথাটার মধ্যে নিউমেরিক্যালি ডিজিট হচ্ছে 8।
তো প্রত্যেকটা অ্যাটম চায় তার আউটার মোস্ট বা ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন আছে তার নাম্বারকে 8 করতে। তো সে কারণে দুজনেরই সুবিধা হবে কি করার, মানে কোন জিনিসটা করলে সেটা দুজনেরই ভালো বা দুজনেরই এই অক্টেট রুলটা ফুলফিলমেন্ট হবে বা অক্টেট ফুলফিলমেন্ট হবে, সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন এই ক্লোরিনকে ডোনেট করে দেয়, তার তখন ক্লোরিনের যেটা 7 ছিল 7 থেকে একটা বেড়ে এরও দাঁড়িয়ে গেল 7+1 8। আর যখন একটা এই সোডিয়ামের নেই তখন এই জিনিসটাকে আমি কমপ্লিটলি মুছে দিলাম, তখন এই ক্ষেত্রে তার আউটার মোস্ট শেল যেটা সেটা দাঁড়িয়ে গেল এল শেল। এল শেলে তুমি দেখতে পাচ্ছ কমপ্লিটলি ফিল 8 আছে। ওকে, তো এই জন্য যদি জিজ্ঞেস করে যে ড্রাইভিং ফোর্স কি, কেন সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দেবে, তার ড্রাইভিং ফোর্সের জন্য এই অক্টেট রুল আমার রেসপন্সিবল। এই অক্টেট রুলের রেসপন্সিবিলিটির জন্য কি হচ্ছে, প্রত্যেকের আউটার মোস্ট একটা করে ইলেকট্রন থেকে যাচ্ছে এবং সেই রেসপেক্টে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য Na প্লাস হয় এবং ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন ঢুকে যাওয়ার জন্য ক্লোরিন মাইনাস হয়ে যায়। আমরা নর্মাল কি জানি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট যে কোনো নিউক্লিয়াস সেটা সবসময় পজিটিভলি চার্জ হবে এবং ইলেকট্রন রিচ যার মধ্যে ইলেকট্রন বেশি আছে সে সবসময় নেগেটিভলি চার্জ হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিসও আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে অ্যাট্রাকশন বা যে ইন্টারাকশনটা তৈরি হচ্ছে, সেই ইন্টারাকশনটা হচ্ছে, তোমরা সবাই উত্তর দাও এতক্ষণ অব্দি যে কথাটা বললাম যে এখানে ডোনেশন না শেয়ারিং, কোন কথাটা আমরা এই সেন্সে রেসপন্সিবল বা এই সেন্সে ইউজ করতে পারি। সোডিয়াম ক্লোরিন কি ইলেকট্রন কি করছে, শেয়ার করছে নাকি ডোনেট করছে? সবাই যতজন ক্লাসে আছো সবাই উত্তর দেবে। সোডিয়াম ক্লোরিন কি ইলেকট্রন কি করছে, ডোনেট নাকি শেয়ারিং? দীপান্বিতা, শেয়ারিং কথাটার মানে কি? দেখো, শেয়ারিং কথাটার মানে হচ্ছে, ধরো তুমি কোনো জায়গায় খেতে গেছো, মিন্স কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, তো যা বিল হলো সেই বিলটা যদি সবাই মিলে কন্ট্রিবিউট করো তখন আমি বলবো সেই জিনিসটা শেয়ারিং হচ্ছে। যদি বিলটা তুমি একা পে করো তখন শেয়ারিং বলে কোনো কথাই আসবে না, তখন ডোনেট কথাটা আসবে। এবার কি হচ্ছে, একটা বন্ড ফর্মেশন করার জন্য, একটা বন্ড ফর্মেশন করার জন্য সবসময় দুটো ইলেকট্রন দরকার, রাইট? একটা বন্ড ফর্মেশন করার জন্য দুটো ইলেকট্রন দরকার। তো ক্লোরিনের তো দুটো দুটো করে এরকম পেয়ারে পেয়ারে থেকেই যাচ্ছে, এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, এই পেয়ারটা তো থেকেই যাচ্ছে। এই একটা কার সাথে বন্ড ফর্মেশন করবে, যে সোডিয়াম থেকে যে ইলেকট্রনটা যাবে তার সাথে। ওকে, এবং এখানে কি হচ্ছে, সোডিয়াম পুরোপুরি ভাবে একে ডোনেট করে দিচ্ছে। হলো, সোডিয়াম পুরোপুরি ভাবে একটা ইলেকট্রন ক্লোরিনকে ডোনেট করে দিল। সেই জন্য ওখানে একটা কথা লেখা, যে কথাটা হচ্ছে যে আয়নিক বন্ডের জন্য কমপ্লিটলি ইলেকট্রনের কি হতে হয়, আয়নিক বন্ডের জন্য কমপ্লিটলি ইলেকট্রনের ডোনেশন হতে হয়। আচ্ছা, এবার কি হচ্ছে, ব্যাপারটা কি এবার একটু বুঝতে চাই ভেতর থেকে। ব্যাপারটা হলো যে এরকম তো হাজারো একটা এক্সাম্পল আছে, যে যেই এক্সাম্পল মানে পৃথিবীতে কোটি কোটি সংখ্যক যৌগের এক্সাম্পল হয়, তাহলে সবার ক্ষেত্রেই কি আমার এরকম ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখতে হবে যে কার ক্ষেত্রে অক্টেট ফুলফিলমেন্ট হচ্ছে? উত্তরটা হচ্ছে না। যদি দেখতে না হয় তাহলে আমি কি দেখে বুঝবো যে কোনটার মধ্যে আয়নিক বন্ড হবে নাকি কোনটার মধ্যে আয়নিক বন্ড হবে না? সেই সেন্সে একটা লজিক এটার মধ্যে আছে, যে যদি আমরা নর্মালি কোনো এক্সাম্পলের মধ্যে মেটাল দেখতে পাই, কাকে বললাম মেটাল, তো মেটাল যে কোনো জায়গার মধ্যে যখন থাকবে তখন তার মধ্যে সবসময় আয়নিক বন্ড অকার করবে। মাথায় রাখবে কেন? কারণ মেটালরা, যে কোনো মেটাল আয়ন ফর্ম করতে পারে, আয়ন। এবং এই মেটালরা সবসময় কি হয় না, ইলেকট্রো পজিটিভ হয়। ইলেকট্রো পজিটিভ কথাটার মানে কি, যে কোনো মেটালের উপরে সবসময় কি চার্জ থাকবে, যে কোনো মেটালের উপরে সবসময় প্লাস চার্জ থাকবে। তো ইলেকট্রো পজিটিভের আরেকটা মানেও বলতে পারি, যে কোনো মেটাল সবসময় কি করতে চায়, ইলেকট্রনকে ডোনেট করতে চায়। ঠিক আছে, এই যে ডোনেট কথাটা বললাম, ডোনেট করবে কাকে? ও কখনো একটা বন্ড ফর্মেশন করার জন্য অন্য যার সাথে মিশে থাকবে বা যার সাথে অ্যাটাচ হবে তার সাথে শেয়ারিং করবে না, সম্পূর্ণভাবে তাকে ডোনেট করবে। এবং তার জন্যই মেটাল সংক্রান্ত যে কোনো এক্সাম্পল, তাদের ক্ষেত্রে সবসময় আমরা আয়নিক বন্ড বলবো। এবার যদি আমি এক্সাম্পল হিসাবে বলি যে NaCl, KCl অলওয়েজ, CaCl2, MgCl2, ঠিক আছে, CaCO3, এই যে প্রত্যেকটার মধ্যে তুমি যদি দেখতে পাও, প্রত্যেকটার মধ্যে মেটাল 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 মেটাল, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম, এগুলো কার এক্সাম্পল? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সোকল্ড মেটালের এক্সাম্পল, তাই তো? এটা মেটালের এক্সাম্পল। তো মেটালের সাথে একটা নন মেটাল যখনই জুড়ে থাকবে, তো তখনই কি হবে, তখনই তাদের মধ্যে আয়নিক বন্ড ফর্ম হবে। এবার কি হতে পারে, একটা জিনিসের মধ্যে আয়নিক এবং কোভ্যালেন্ট দুটো টাইপের বন্ডই থাকতে পারে, কিন্তু সেটা এক্সাম্পল ওয়াইজ ভ্যারি করবে। আমি আসছি আস্তে আস্তে একটা একটা করে সাজাই। তোমাকে প্রথম যে কথাটা বললাম, যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় বা কিভাবে কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েশ্চেনের সেগমেন্ট এরকম হতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আয়নিক বন্ড। চারটে অপশন দিল, তো তোমার সেই চারটে অপশনের মধ্যে খুঁজে বার করতে হবে যে কোনটা আয়নিক বন্ডের এক্সাম্পল। তো তোমার প্রথম টার্গেট হবে হচ্ছে কোনটার মধ্যে মেটাল আছে তাকে খোঁজা। এবং তারপরেও আরেকটা জিনিস, সেই দেখার জায়গাটা আমি পরে আসছি আস্তে আস্তে। এই সেন্সে শুধুমাত্র এইটুকু বুঝো যে মেটাল থাকলে তার মধ্যে আয়নিক থাকবে, কোভ্যালেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে।
সেটা আমি এক্সাম্পল কি দিচ্ছি তার উপর চয়েস করে ঠিক হবে, কিন্তু আয়নিকটা থাকবেই। এই অবধি সবার ক্লিয়ার হলো? আয়নিক বন্ড সম্পর্কে বেসিক ইন্ট্রোডাকশন, কোনো ম্যাথমেটিক্স বলবো না, মলিকুলার অরবিটাল থিওরি বলবো না, কিচ্ছু বলবো না, শুধু বেসিক ইনফরমেশনটা আমি বললাম যেটা সকাল 9-10 এর বইতে নর্মাল লেখা থাকে, এই জিনিসটা আমি বলার চেষ্টা করলাম। আচ্ছা অভিক একটু পরে জয়েন করেছো, কোনো কিছু বুঝতে কোনো প্রবলেম হয়েছে? অভিক কোনো কিছু বুঝতে কোনো প্রবলেম হলে বলবে অবশ্যই। ওকে আচ্ছা বলো, কিছু বলতে চাও বলো। এমনি কিছু কি বলতে চাও, বলবে? আচ্ছা যাই হোক, দেখো এবার ফিচার্স অফ আয়নিক রিলেশনে সব সময় একটা কি, আয়নিক রিলেশনে সব সময় একটা আয়ন ডোনেট করে। ডোনেশন তো আয়নের হয় না, ডোনেশন হয় ইলেকট্রনের। ইলেকট্রন ডোনেট করে বলবে আয়ন ফর্মেশন করার জন্য বা আয়ন তৈরি হওয়ার জন্য কিসের ডোনেশনটা রেসপন্সিবল বা কিসের ডোনেশন হয়, তার অ্যান্সার হলো ইলেকট্রনের ডোনেশন হয়। স্লাইডটা একবার দেখান, নেট প্রবলেম ছিল। আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও। এটা এবার ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝে নিতে চাইছি যে আয়নিক যে বন্ডটা আমি বলছি, এই আয়নিক বন্ডের ফিচার্স কি কি, ফিচার্স কি কি একটু ভালো করে দেখে নাও। ফিচার্স এর জন্য আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ আমি প্রথমে এক এক করে বলছি যে নাম্বার 1 প্রসেস হচ্ছে ইলেকট্রনের কমপ্লিটলি ডোনেশন হতে হবে। আচ্ছা ইলেকট্রনের কমপ্লিটলি ডোনেশন হতে হবে। নেট প্রবলেম হলে তো আমার হাতে কিছু নেই, এটা আমি কিছু সলিউশনও পারবো না দিতে, তো ট্রাই করো দেখো কতদূর কি হয়। ওকে তো কমপ্লিটলি ডোনেশন হতে হবে। আচ্ছা নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করে যে আয়নিক বন্ড যে সমস্ত মলিকুলের মধ্যে আছে বা যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে আছে, মেইনলি যেমন আমি এক্সাম্পল হিসেবে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট যাই বলি, তো এরা কোন ধরনের কম্পাউন্ডের এক্সাম্পল? এরা সবসময় আয়নিক কম্পাউন্ড, মানে আয়নিক বন্ড যারা কন্টেইন করে থাকে তারা কোন ধরনের কম্পাউন্ডের এক্সাম্পল? আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল। ওকে আচ্ছা নাম্বার 3 কি, বেসিক্যালি হচ্ছে আয়নিক কম্পাউন্ড গুলো যদি বলে যে কোন ধরনের দ্রবণ বা কোন ধরনের সলিউশনে এরা সলিউবল হবে, তখন আমি একটা এক্সাম্পল বললাম এরা হচ্ছে পোলার সলভেন্ট, এরা হচ্ছে পোলার সলভেন্টে সলিউবল, পোলার সলভেন্টে সলিউবল। আচ্ছা পোলার সলভেন্ট মানে কি? পোলার সলভেন্ট মানে হচ্ছে যাদের মধ্যে একটা পোলারিটি থাকবে। ওকে পোলার সলভেন্ট মানে হচ্ছে যাদের মধ্যে একটা পোলারিটি থাকবে, এবং পোলারিটি মানে কি, যাদের একটা ডাইপোল তৈরি হবে, ঠিক আছে, যাদের মধ্যে একটা ডাইপোল তৈরি হবে, এবং ডাইপোল মানে যাদের একটা প্লাস থাকবে যাদের একটা মাইনাস থাকবে। সাপোজ আমি ওয়াটারকে একটা পোলার সলভেন্টের এক্সাম্পল হিসেবে বলতে পারি। ওকে কেন ওয়াটারকে পোলার সলভেন্ট বলছি, তার কারণ হচ্ছে ওয়াটারের মধ্যে H+ এবং OH-, আর গুড ইভিনিং, H+ এবং OH- এই দুটো আয়ন থাকে। তো H+ এবং OH- কে যদি আমি আঁকি তাহলে HOH এইরকম লিখতে হবে, এরকম লিখলে এখানে প্লাস থাকবে এখানে মাইনাস থাকবে নরমালি, তো দুটো পোলের মতো কাজ করছে, তো সেই কারণে একে ডাইপোল নরমালি বলা হয়। আর কি এক্সাম্পল হতে পারে, ওয়াটার ছাড়া যে কোনো অ্যাসিড যদি তুমি বলো, যে কোনো অ্যাসিডও প্লাস মাইনাসে ডিসোসিয়েট করে, মানে কোনো ক্যাটায়ন তৈরি হয় এবং অ্যানায়ন তৈরি হয় নরমালি। HCl কে বলতে পারো HNO3H2SO4 যা বলো, যারা আয়নে ভাগে তারা সবাই পোলার সলভেন্টের এক্সাম্পল হবে। তুমি অ্যালকোহলকেও বলতে পারো, সাপোজ যদি আমি ইথাইল অ্যালকোহল বলি C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের ফর্মুলা। তো ইথাইল অ্যালকোহলকে ভাঙলে কি হবে, H+ এবং C2H5O- এটা তৈরি হবে। ঠিক আছে, তো এটা পোলারিটিটা খুব উইক, এটার যে পোলারিটি তৈরি হয় এই পোলারিটি খুবই উইক পোলারিটি তৈরি হয়। কেন উইক? কারণ অ্যালকোহলের মধ্যে তুমি যদি নুন দিয়ে দেখো, ঠিক আছে, পিওর অ্যালকোহলের মধ্যে তার মধ্যে জল মেশানো থাকবে না, পিওর অ্যালকোহলের মধ্যে যদি তুমি নুন দাও দেখবে যে নুনটা সহজে গুলছে না, ইভেন গুললেও অনেকক্ষণ বেশি সময় লাগছে। একটা জলের মধ্যে নুন যত তাড়াতাড়ি গুলে যেতে পারবে, জলের মধ্যে যত তাড়াতাড়ি গুলে যেতে পারবে, প্লাস মাইনাসে ডিসোসিয়েট করে, মানে কোনো ক্যাটায়ন তৈরি হয় এবং অ্যানায়ন তৈরি হয় নরমালি। HCl কে বলতে পারো HNO3H2SO4 যা বলো, যারা আয়নে ভাগে তারা সবাই পোলার সলভেন্টের এক্সাম্পল হবে। তুমি অ্যালকোহলকেও বলতে পারো, সাপোজ যদি আমি ইথাইল অ্যালকোহল বলি C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের ফর্মুলা। তো ইথাইল অ্যালকোহলকে ভাঙলে কি হবে, H+ এবং C2H5O- এটা তৈরি হবে। ঠিক আছে, তো এটা পোলারিটিটা খুব উইক, এটার যে পোলারিটি তৈরি হয় এই পোলারিটি খুবই উইক পোলারিটি তৈরি হয়। কেন উইক? কারণ অ্যালকোহলের মধ্যে তুমি যদি নুন দিয়ে দেখো, ঠিক আছে, পিওর অ্যালকোহলের মধ্যে তার মধ্যে জল মেশানো থাকবে না, পিওর অ্যালকোহলের মধ্যে যদি তুমি নুন দাও দেখবে যে নুনটা সহজে গুলছে না, ইভেন গুললেও অনেকক্ষণ বেশি সময় লাগছে। একটা জলের মধ্যে নুন যত তাড়াতাড়ি গুলে যেতে পারবে, জলের মধ্যে যত তাড়াতাড়ি গুলে যেতে পারবে, কিন্তু নুন
অ্যালকোহলের মধ্যে তত তাড়াতাড়ি গুলতে পারবে না। এটা কেন হচ্ছে? কারণ জল বা নুন একটা আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল, এবং অ্যালকোহল পোলার সলভেন্ট হলেও এদের পোলারিটির যে ভ্যালু বা ম্যাগনিটিউড, এই পোলারিটির ম্যাগনিটিউডটা খুব কম। ওয়েলকাম দেব। ওকে, তো সেই কারণে এই কেসগুলো দেখা যায়। আচ্ছা, এরা পোলার সলভেন্টে সলিউবল বললাম, আর ইনসলিউবল যদি আমি বলি, এরা কোথায় ইনসলিউবল হবে? ইনসলিউবল ইন নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্ট মানে কি? পোলার সলভেন্ট মানে যারা ডাইপোলে ভাঙবে, নন পোলার সলভেন্ট মানে যারা ডাইপোলে ভাঙবে না। যেমন আমি এক্সাম্পল হিসাবে সাপোজ বললাম বেনজিন, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে সাপোজ বললাম কেরোসিন, এক্সাম্পল হিসেবে সাপোজ বললাম পেট্রোল, ডিজেল। এই যে সলভেন্ট গুলো আছে বা এই যে হাইড্রোকার্বন, প্রত্যেকটাই সাউন্ড ইকো হচ্ছে, কারণ সাউন্ডের ইকোর প্রবলেম হয়, মানে অনেক সময় অ্যাপেও সমস্যা হয়। ঠিক আছে, এটা আমার তরফ থেকে কোনো সমস্যা না, হয়তো তোমরা যে ফোনে দেখছো সেই ফোনের সাউন্ডে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, যাই হোক বাদ দাও। বেনজিন, কেরোসিন এবং পেট্রোল এইগুলো কোন ধরনের সলভেন্টের এক্সাম্পল? তারাও আবার নন পোলার সলভেন্টেরই এক্সাম্পল। এবং কেন নন পোলার সলভেন্ট? তারা আয়নে ভাঙে না। যদি তুমি নুনকে কেরোসিনের মধ্যে চুবি দাও, বা এক বাটি কেরোসিন তুমি নেবে, ওয়েলকাম লিয়াকত, এক বাটি কেরোসিন নেওয়ার পরে তার মধ্যে যদি কিছুটা অ্যামাউন্টে তুমি নুন দাও, তো দেখতে পাবে যে কেরোসিনের মধ্যে নুন গুলছে না। কেন গুলছে না? কারণ একটা নন পোলার সলভেন্ট, একটা আয়নিক কম্পাউন্ড। সবসময় আয়নিক কম্পাউন্ডের সাথে পোলার সলভেন্টের আমার এক্সাম্পল আছে। আচ্ছা, নাম্বার 3 পয়েন্ট বুঝলাম। ওকে, এবার চলে আসি নাম্বার 4 পয়েন্টে। 4 পয়েন্টে যদি আমি কন্ডাক্টিভিটির জায়গাটা একটু দেখি, বা এই জায়গাটা একটু যদি বুঝতে চাই, তো জিনিসটা কি? কন্ডাক্টিভিটি মানে হচ্ছে কে ভালো কারেন্ট ক্যারি করতে পারে। ওয়েলকাম পার্থ। কে ভালো কারেন্ট ক্যারি করতে পারে? ব্যাপারটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড কি ভালো কারেন্ট ক্যারি করতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি পারে তাহলে কোথায় পারে? ব্যাপার হচ্ছে একে এরকম ভাবে বলা হয় যে তারা শুধুমাত্র মোল্টেন স্টেটে কারেন্ট ক্যারি করতে পারে। কোনো আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল এরকম নেই যে কম্পাউন্ড গুলো সলিড স্টেটে কারেন্ট ক্যারি করতে পারে, এক্সেপ্ট এক্সেপ্টের জায়গাতেও আমি আসছি পরে বলছি। এই সেন্সে শুধুমাত্র মাথায় রাখো যে মোল্টেন স্টেট বা গলিত অবস্থায় যখন আমি তাকে জলে দ্রবীভূত করবো বা জলের মধ্যে মেশাবো, তখন যে সলিউশন বা তখন যে দ্রবণটা তৈরি হবে, সেই দ্রবণই একমাত্র কারেন্ট ক্যারির জন্য রেসপন্সিবল। ওকে, তার মানে তোমাদের যদি নর্মাল একটা কোয়েশ্চেন করা হয়, যদি একদম বেসিক জায়গা থেকে যদি বলা হয়, ধরো নুন, নুন আমার বেসিক্যালি নর্মালি বলো কোন স্টেটে থাকে? নুন নর্মালি কোন স্টেটে থাকে? এক্সাক্ট, মানে যে কাঁচা নুনটা আমরা খাই, যে কাঁচা নুন আমরা খাই, বলছি যে কাঁচা নুন আমরা খাই সেটা কোন স্টেটে থাকে? সবাই উত্তর দাও, যারা যারা এই মুহূর্তে আসো ক্লাসে। অবশ্যই সেটা সলিড স্টেটে থাকে, রাইট? কাঁচা নুন আমার সলিড স্টেটে থাকে। আচ্ছা, এই যে সলিড স্টেটে থাকলো, এবার যদি আমি এরকম করি যে ওই নুনের সাথে একটা তার লাগিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, তো তার সাথে একটা বাল্ব লাগিয়ে দিলাম, আমি দেখতে চাইছি যে বাল্বটা জ্বলছে কিনা, জ্বলবে নাকি না বলো? একটা টুনি বাল্ব যদি লাগিয়ে দিই, ঠিক আছে, খুব লো ভোল্টেজের বাল্ব যদি লাগিয়ে দিই, তো দেখা যাবে যে বাল্বটা জ্বলছে না। তো কেন জ্বলছে না? না জ্বলার পেছনে রেসপন্সিবল কে আছে? তখন ব্যাপারটা হচ্ছে যে আয়ন যেটা আমি বললাম Na প্লাস এবং Cl মাইনাস, এই আয়নটাই ফর্ম হবে না। ওকে, তার মানে যেটা আমাদের এবার বুঝতে হবে যে কারেন্ট ক্যারি করছে, তো আপনি বলছেন, তো কারেন্ট ক্যারি করার জন্য রেসপন্সিবল ফ্যাক্টর কে আছে? রেসপন্সিবল ফ্যাক্টরের জন্য যে কথাটা চলে আসলো, ফ্রি আয়ন্স। ফ্রি আয়ন্স মানে কি? যখন আমি নুনকে জলে গুলবো, নুনকে জলে গোলার সাথে সাথে এই এক্সচেঞ্জটা হয়ে যাবে Na প্লাস এবং Cl মাইনাস। ঠিক আছে, কারণ জলের মধ্যে আয়ন পাবে H প্লাস OH মাইনাস, এবং সোডিয়ামও Na প্লাস Cl মাইনাস, এই ফরমেশনে সে চলে যাবে। তার মানে একটা কোয়েশ্চেন এখান থেকে পরিষ্কার যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোনো আয়নিক কম্পাউন্ড কোন স্টেটে কারেন্ট ক্যারি করতে পারে, প্রথম উত্তর হচ্ছে মোল্টেন স্টেট। এবং যদি বলে মোল্টেন স্টেটে কি কারণে তারা কারেন্ট ক্যারি করতে পারে, তার অ্যান্সার হচ্ছে ডিউ টু ফরমেশন অফ ফ্রি আয়ন্স। Na প্লাস Cl মাইনাস, পটাশিয়াম ক্লোরাইড যদি ধরি K প্লাস Cl মাইনাস, এই আয়নগুলো ফর্ম করতে পারে দেখেই তারা কারেন্ট ক্যারিতে সক্ষম। এবার যদি তুমি নুন জলের সাথে যে সেটআপটা আমি বললাম, এই সেটআপটা করে একটা বাল্বকে লাগিয়ে দাও, তো দেখা যাবে যে নুন জলের মধ্যেও বাল্বটা, মানে টুনি বাল্ব যদি লাগিয়ে দাও, সেটা জ্বলবে এবং তার ভোল্টেজটা অনেক কম হবে। ওকে, এটা। আচ্ছা, নাম্বার 5 পয়েন্ট কি? নাম্বার 5 পয়েন্ট হচ্ছে যে এরা মেইনলি এক্সিস্ট করে কোন স্টেটে? আয়নিক কম্পাউন্ড গুলো মেইনলি এক্সিস্ট কোন স্টেটে করে?
তার অ্যান্সার হচ্ছে আয়নিক কম্পাউন্ড মেইনলি এক্সিস্ট ইন সলিড স্টেট, লিকুইড স্টেট বা গ্যাসিয়াস স্টেট এখানে নর্মালি পাওয়া যায় না। আচ্ছা, এটা নিয়ে আর কিছু বলার নেই। নাম্বার 6 পয়েন্ট কি, 6 পয়েন্ট হচ্ছে এরা কাদের মধ্যে এই ধরনের আয়নিক বন্ড দেখা যাবে, যেটা আমি একটু আগেই বললাম যে একটা মেটাল। 4 নম্বর পয়েন্টটা মোল্টেন স্টেট, মোল্টেন MOLTEN। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা কি, 6 নম্বর পয়েন্ট হচ্ছে যদি বলি যে কাদের ক্ষেত্রে এই কম্পাউন্ড বা কাদের ক্ষেত্রে এই ধরনের বন্ড দেখা যাবে, একটা মেটাল এবং নন মেটাল, বলছি একটা মেটাল এবং নন মেটালের মধ্যে সবসময় এই টাইপের বন্ড দেখা যাবে, মাথায় রাখবে। একটা মেটাল এবং একটা নন মেটালের মধ্যে এই ধরনের বন্ড দেখা যায়, যেমন সোডিয়াম একটা মেটাল, ক্লোরিন নন মেটাল, পটাশিয়াম মেটাল, ক্লোরিন নন মেটাল, এদের মধ্যে সবসময় বন্ড দেখা যায়। আচ্ছা, নাম্বার 7 পয়েন্ট কি, 7 পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। পাঁচেরটা আমি লিখেছি সলিড স্টেট, আয়নিক কম্পাউন্ডরা বেসিক্যালি সলিড স্টেটে তারা থাকে। ওকে। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। 7 নম্বর পয়েন্টে একটা টার্ম আমি লিখছি, টার্মটার নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কেমন হতে হবে মাথায় রাখবে। এই যে ইলেকট্রোনেগেটিভিটি বললাম, এটা মানে কি টান, একটা ইলেকট্রনের প্রতি কার কত টান আছে, ঠিক আছে। এই টানটা যত বেশি হবে আয়নিক কম্পাউন্ড তত বেশি স্টেবল হবে এবং এদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই। মাথায় রাখবে সোডিয়ামের ইলেকট্রনের প্রতি কোনো টানই নেই, ও ইলেকট্রনকে ছেড়ে দিতে চায়। ক্লোরিনের ইলেকট্রনের প্রতি মারাত্মক টান আছে, তো ক্লোরিন ইলেকট্রনকে গ্রহণ করতে চায়, তো সেই কারণেই একজন ছাড়তে চায় একজন নিতে চায়। এটা যদি মানুষের ক্ষেত্রেও হোক, যদি এটা হতো যে একজন বিক্রি করতে চায় একজন কিনতে চায়, তো অবভিয়াসলি তাদের মধ্যে বন্ডিং অনেক বেশি হবে। এখানে বিক্রি করার কেনাটাকে ইন দা সেন্স আমি ডোনেশন এবং অ্যাকসেপ্ট, ডোনেটার এবং অ্যাকসেপ্টার, ডোনেট এবং অ্যাকসেপ্ট এই রেসপেক্টে বলতে চাইছি। তো সেটাকেই বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। এবং এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি জানতে চায়, ইএন ডিফারেন্স হচ্ছে অনেক হাই। ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক হাই এবং ইলেকট্রোনেগেটিভিটিকে টানের রেসপেক্টে তুমি বলতে পারো। আয়নিক কম্পাউন্ড সম্পর্কে এইগুলো, এই যে ইনফরমেশন গুলো একটা স্লাইডের মধ্যে আমি লিখে দিলাম, এগুলো পরিষ্কার সব ওখানে লেখা আছে। এই জিনিসগুলো পড়লে আয়নিক কম্পাউন্ড সম্পর্কে মোটামুটি এখান থেকেই কোয়েশ্চেন আসবে, আর কিছু দরকার নেই। এইটুকু সবাই বুঝতে পেরেছো? প্রত্যেকে রেসপন্স করো তো একবার করে, সবাইকে রেসপন্স করতে বলছি। হ্যাঁ, 4 নম্বরটা একবার বলবো, 4 নম্বর পয়েন্টটা একবার বলবো। বলছি 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মোল্টেন স্টেট, যেটা বললাম যে 4 নম্বর পয়েন্টটা যেটা বললাম মোল্টেন স্টেট। মোল্টেন স্টেট মানে হচ্ছে কারা গলিত অবস্থায়, আয়নিক কম্পাউন্ড যারা আছে তারা গলিত অবস্থায় কারেন্ট ক্যারি করতে পারে। মানে যখন আমি তাকে জলের মধ্যে মেশাবো বা কোনো লিকুইডের মধ্যে মেশাবো তখন তারা কারেন্ট ক্যারি করতে পারে, নরমালি পারে না। এবং এরা তো বেসিক্যালি সলিড স্টেটে থাকে, তো সলিড স্টেটে পারে না। ওকে, এটা বললাম। আয়নিক কম্পাউন্ড সলিড, এর কোনো ব্যতিক্রম আছে? ব্যতিক্রম দেখো আছে, সেটা বলতে বলতে আস্তে আস্তে বলবো। আছে আয়নিক কম্পাউন্ড, নরমালি তো তারা সলিড স্টেটে থাকে, কিন্তু লিকুইড স্টেটে আয়নিক কম্পাউন্ড পাওয়া যায়, এরকম কোনো ব্যতিক্রম আছে। এবার একটু আমরা কোভ্যালেন্টের কম্পাউন্ডের ওখানে যাই। দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড বলতে এইগুলো যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কেমন ভাবে ডোনেশন হচ্ছে, এই ডোনেশন গুলো এরকম ছবির মাধ্যমে দেখানো আছে, তোমরা ছবিটা দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবে। আর যে ইনফরমেশন গুলো ওখানে লিখলাম সেই ইনফরমেশন গুলো এই যে লেখা, যেটা জানতে চাইছিলে, এবং হাইলাইট করে দেওয়া আছে যে কোনগুলো কোনগুলো তোমাদের দরকার, এই জায়গাগুলো একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কোভ্যালেন্ট বন্ডে চলে আসো। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে এখানে একটা টার্ম তুমি মাথায় রাখবে যে আহ, তোমার মিথেন মলিকুল, এখানে যদি আমরা নিই CH4, দেখো একটা মলিকুল আছে। আচ্ছা, ওখানে যেমন আমি ওটার সাথে এটা কম্পেয়ার করে জিনিসটাকে যদি আমি পড়ি, তাহলে আমার দেখবে যে পড়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে এবং অনেক তাড়াতাড়ি আমি এই জিনিসটাকে করতে পারছি। আচ্ছা, জিনিসটা কেমন, ওখানে আমরা যেটা ডোনেশন বলছিলাম যে একটা ডোনেটার অ্যাটম থাকবে একটা অ্যাকসেপ্টার অ্যাটম থাকবে, তো ডোনেশন যেটা আমরা ওখানে বলছিলাম, এখানে সেখানে আমার বলতে হবে অ্যাকসেপশন। অ্যাকসেপশন কথাটা কি, যে সরি, এখানে আমার বলতে হবে অ্যাকসেপশন নয়, শেয়ারিং। যে একটা অ্যাটম এবং দুটো অ্যাটমের মধ্যে যে প্রপার্টি বা যে ধর্মটা দেখা যাবে, যে দুজন শেয়ার করে একটা বন্ড ফর্মেশন করবে। আর একটু আগে আমি কি বললাম, উত্তর দাও, যে একটা বন্ড তৈরি করতে গেলে সেটা যেরকম টাইপের অ্যাটম হোক, কটা ইলেকট্রন দরকার? ওয়ান বন্ড ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, কটা? প্রত্যেকে বলো, একটা বন্ড তৈরি করতে গেলে কটা ইলেকট্রনের দরকার হয় সবাই? এই রেসপন্সটা তোমাদের খুব দরকার। এই রেসপন্সটা না থাকলে আমারও বুঝতে খুব প্রবলেম যে কতজন এই মুহূর্তে ক্লাসে আছে এবং কতজন নেই, কারা চলে গেছে। সেটা শুভম, কি ক্লাসে আছো?
একটা বন্ড তৈরি করতে গেলে কতগুলো ইলেকট্রন দরকার হয়? তার অ্যান্সার হচ্ছে দুটো। মৃত্যুঞ্জয় স্বাগত একটা নয়, একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন দরকার, সবসময় মাথায় রাখবে। একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন। আমি বললাম না যে ডোনেটার এবং অ্যাকসেপ্টার যেটা আছে, একজনের ওটা একা বসে আছে এবং এ একটা ডোনেট করবে, তো সেখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড তৈরি হবে। আচ্ছা, এবার এখানে যদি আমি মিথেন নিয়ে বলি, নর্মাল মিথেনের যদি আমি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা দেখলে তুমি এরকম পরিষ্কার দেখতে পাবে। সেটা হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া তো মিথেনের মধ্যে কিছু নেই। CH4, ওকে, কার্বন একটা আছে, হাইড্রোজেন চারটে আছে। তো কার্বনের অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তো ভাঙলে আমি K2 পাবো, L4 পাবো, এটা। আচ্ছা, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে H1 হলো, তার মানে K কক্ষপথে একটাই থাকবে। আচ্ছা, এবার যদি একে আমি নর্মালি আঁকি, তো একটা কার্বনকে আমি মিডিলে আছে এবং তার চারদিকে চারটে হাইড্রোজেন প্রেজেন্ট আছে। K1 কিভাবে পাচ্ছি? K কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এটা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস দেখবে ফার্স্টে। অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে এই জিনিসগুলো পুরো পরিষ্কার দেখানো আছে যে K, L, M কি, এগুলো তার কক্ষপথ। ইলেকট্রন গুলোকে এই কক্ষপথগুলোতে ফেলতে হয়। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। তো ইলেকট্রন সংখ্যা 1 মানে তার K কক্ষপথ হচ্ছে প্রথম বা ঘর তুমি বলতে পারো, এখানে একটা মাত্র ইলেকট্রন যাবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো, এই জিনিসটা বুঝতে যদি প্রবলেম হয় তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস আমার প্রোফাইলে আছে, সেটা দেখে নেবে ফার্স্টে। ওকে, ব্যাস। তো এটা দেখো, কেমিক্যাল বন্ডিং এর ক্লাসও আগে করানো আছে, করানো নেই আমি বলছি না, কেমিক্যাল বন্ডিং এর ক্লাসও আগে করানো আছে, কিন্তু তখন হয়তো তোমরা অনেকেই ছিলে না বা কেউই হয়তো ছিল না হয়তো। হ্যাঁ, তখন জিনিসটা একবার করিয়েছি, তো রেকর্ডেড দেখার থেকে আমি মনে করি লাইভ দেখা অনেক সুবিধাজনক এবং সেটা এফেক্টিভ হয় অনেক। তো সেই কারণে তোমাদের করানো এবং আবার এই ক্লাসটার অ্যারেঞ্জমেন্ট করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস এই কারণেই বলছি, এখান থেকে অনেক কনসেপ্ট বোঝার আছে। ওকে, তো দেখো, যদি কোথাও প্রবলেম হয় তো বলবে, কারণ এই জিনিসটা বলতে গেলে এখন অনেক জিনিস বলতে হবে, তো সেই কারণে আমি এই জিনিসটাকে স্কিপ করে গেলাম, এবং এটা যেহেতু ক্লাসে করানো আছে তো সেই কারণে তোমাকে বললাম ওখান থেকে একটু দেখে নিও। বেশ, চলো। কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্স শেল কত? ভ্যালেন্স শেল হচ্ছে এল, এবং এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে। তো আমার কাজ হচ্ছে ভ্যালেন্স লাইভ করাবো, সব করাবো। এখানে তো দেখো রোটেশন চলে না, প্রত্যেকটা ক্লাসই আবার এক্সচেঞ্জ হবে, কারণ যেই হারে ক্লাস হয় তোমরা তো বুঝতে পারছো যে 1.5 মাস থেকে 2 মাস লাগবে টোটাল সিলেবাস কমপ্লিট করতে। তো 2 মাসের পরে আমরা আবার কি করবো, এটা তো ভাববে। 2 মাসের পর আমরা কি করবো? 2 মাসের পরে আবার এই জিনিসগুলো কি, 2 মাসের পর আবার এই জিনিসগুলো কি করাতে হবে, ফুল কেমিস্ট্রি সব করাবো। এখানে বেসিক্যালি এই ক্লাসটার মধ্যে যেটা করাবো সেটা হচ্ছে 8টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 8টা, ঠিক আছে, 7 থেকে 8টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি রেখেছি। যে চ্যাপ্টারগুলো আগের একটা কোর্স আমি করেছিলাম, এই কোর্সটা শুরু হওয়ার আগে, মানে এটা তো এপ্রিল মাস, মার্চ মাসের কথা বলছি, মার্চ মাসে এটা করেছিলাম। তো সেই ক্লাসে আর কি যে টপিকগুলো করেছিলাম সেগুলো বাদ দিয়ে আর যে বাকি ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদের এখানে রাখা আছে। এবার দেখো যে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো না বুঝলে হয় না, এবং তার মধ্যে কেমিক্যাল পরে করাবো। হ্যাঁ, কেমিক্যাল বন্ডিং একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আবার কিছু কিছু টপিক আছে দেখো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ওয়েলকাম পৌলমী এবং ওয়েলকাম পিঞ্জামুল। ওকে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্সের জায়গাগুলোতে দেখা যায় যে সেই টপিকগুলো একটু এমসিকিউর মাধ্যমে আমরা যদি সলভ করি, ধরো এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে, সাপোজ এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে, বা কেমিস্ট্রি এভরিডে লাইফ, সেখানে বোঝানোর কিছু নেই, সেখানে একটা এমসিকিউ ধরবো, ওই এমসিকিউর অ্যান্সার তোমরা দেবে, যদি কারোর কিছু ডাউট থাকে তাহলে সেটা ডাউটের মাধ্যমে আমরা সলভ করবো। এই দুটো কোর্স করলে কেমিস্ট্রি মোটামুটি বেসিক পার্ট কমপ্লিট হবে। দেখো, সায়েন্সে কমপ্লিট হবে কি কমপ্লিট হবে না এটা আমি বলতে পারি না, কারণ বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দিচ্ছ, এই কম্পিটিটিভ এক্সামের কোনো সিলেবাস হয় না, কম্পিটিটিভ এক্সামের কোনো সিলেবাস হয় না। তুমি টেকনোলজি করাবো আস্তে আস্তে, মানে এক এক করে, আগে বেসিক পার্টটা কমপ্লিট করে নিই, টেকনোলজি আস্তে আস্তে করাবো, মানে ওই পার্টটাও ধরতে হবে, আমার মাথায় আছে। হুম, ব্যাপারটা হচ্ছে যেটা বলছি যে কম্পিটিটিভ এক্সামের কিন্তু কোনো সিলেবাস হয় না। তোমাকে আজকে যদি ডাব্লিউবিসিএস পরীক্ষায় সাপোজ 11 এর বই বা 12 এর বই থেকে একটা কোয়েশ্চেন দেয়, তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে যে এটা স্যার কেন দিয়েছে? আচ্ছা, ক্লাস কোর্সে আছো, আমাকে সুজন আনএকাডেমি প্রোফাইলে একটা মেসেজ করে দিও, মেসেজ বাটন থেকে নাম্বারটা সেন্ড করে দিও, আমি লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে। আগে আমার এই কোয়েশ্চেনটার উত্তর দাও যে এটা কি তুমি চ্যালেঞ্জ করতে পারবে যে এটা কেন দিয়েছেন, আমাদের তো ক্লাস 10 অবধি, পারবে কি? তো সেই কারণেই বলছি, সেই কারণেই বলা যে কম্পিটিটিভ এক্সামের কোনো সিলেবাস হয় না, এখানে যা খুশি তাই আসতে পারে, এবং পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন দিন দিন যেভাবে চেঞ্জ হচ্ছে, অনার্সের কোয়েশ্চেন যে দেবে না এই নিয়ে কোনো কনফিউশন নেই, সে দিতেই পারে। বোঝা গেল? তো পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে, সেই জন্যই বলছি প্রত্যেকটা সাবজেক্ট। আর এটা সায়েন্স, এটা মুখস্থ করে হবে না, এটা টোটালি বুঝে পড়তে হবে। কয়েকটা ডেটা মুখস্থ করে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, কয়েকটা ডেটা মুখস্থ করে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, আমার ভেতরে কোনো কনসেপ্ট নেই, সেই জিনিসটা করলে হবে না। বারবার বলছি, কারণ ডেটা মুখস্থ করে পরীক্ষা দেওয়ার দিন কিন্তু চলে গেছে, ডেটা মুখস্থ করে পরীক্ষা দেওয়ার দিন চলে গেছে। বা ওই ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার আগে 10 ইয়ার সলভ করে গেলাম, ওখান থেকে কমন পেয়ে যাবো। হ্যাঁ, কমন কি আসে না,
কমন আসে। আগে যেটা 20-30% আসতো, এখন সেটা কমে 5% দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, 5% দাঁড়িয়ে গেছে। তো ওই 5%-এর জন্য যদি তোমরা এত খাটতে চাও তো খাটবে, সেটা পুরোপুরিভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আনবো আনবো ফিজিক্সের ওই ব্যাচ কোর্সের মধ্যে টেকনোলজি কিছু ক্লাস আছে, ওখান থেকে কিছু পেয়ে যাবে। দেখো আর্টস এর স্টুডেন্টদের, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে? এই যে কেমিক্যাল বন্ডিং এ ধরো, এই যে আয়নিক কম্পাউন্ড নিয়ে এতগুলো কথা বললাম, কোভালেন্ট কম্পাউন্ড নিয়ে আবার বলা স্টার্ট করবো, কিছুই কি মাথায় ঢোকেনি বলো? না, ঢোকেনি। আচ্ছা, সেটাই বলছি, সেই জিনিসটাই বলছি যে একটু বুঝে পড়ার মানসিকতা, একটু বুঝে পড়ার মানসিকতা তৈরি করতে হবে। ঠিক আছে, মানসিকতা বুঝে বুঝে পড়ার মানসিকতা তৈরি করতে হবে, এবং ওই মানসিকতাটা তৈরি করতে পারলে দেখবে আস্তে 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 সব জিনিসই ঠিকঠাক ভাবে দাঁড়াচ্ছে বা হচ্ছে। ওকে, এটাই বলার। মুখস্থ করার দিন তো